আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের প্রতীক্ষার বোধহয় অবসান হতে চলেছে, কারণ শেখ হাসিনা আপনাদের প্রধানমন্ত্রী খুব শিগগিরই ভিডিও বার্তার মাধ্যমে তার দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। সেটা কবে সেটা এখনো ঠিক হয়নি, তবে তিনি যে দেশে ফিরতে একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছেন সেটা কিন্তু বহুদিন ধরেই। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর তিনি আর স্থির থাকতে পারেননি। তিনি তখন ঠিক করেন যে তিনি এখনই দেশে ফিরবেন, কিন্তু ভারতীয় এজেন্সি এবং তার আত্মীয় স্বজন যারা আছেন তারা বলেন যে এখনো সময় হয়নি, তুমি এখন ফিরলে পরে তোমার প্রাণ নাশের আশঙ্কা আছে বা আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে, ফলে আর কদিন আপনি দাঁড়িয়ে যান। এই যে গত পরশুদিনকে রাত্রিবেলা যে মিটিংটা হলো আমাদের অজিত দোভালের সঙ্গে, যে মিটিংটা হলো সেখানে শি জিনপিং এর সঙ্গে কথা হলো, তারপর তিনি বুঝে গেছেন যে তিনটে বড় রাষ্ট্র তার সপক্ষে আজকে দাঁড়িয়ে গেছে এবং তাকে ব্যাকআপ দেওয়ার জন্য সমস্ত রকম সাহায্য তারা করবে। সে দেশ গঠন বলুন আর তার রাজনৈতিক ব্যবস্থার গঠন বলুন, সমস্ত কিছু তারা সামনে নেবে। এটা মোটামুটি একটা উনি বুঝে গিয়েছেন, কারণ দুটো বড় রাষ্ট্র নেতার সঙ্গে তার কথা হয়েছে, আমাদের দেশের সঙ্গে তার তো কথাবার্তা চলছেই। ফলে একটা মনের জোর এসছে তার। সেখান থেকেই তিনি স্থির করেছেন সময় এসে গেছে, এবার আমি দেশে ফিরব। তার আগে তিনি একটা ভিডিও বার্তা খুব শীঘ্রই দেবেন। এখন আপনারা দিন গুনুন, ভিডিও বার্তার জন্য আপনারা অপেক্ষা করুন। এখন বাংলাদেশে যা অবস্থা চলছে, এখানে তো বাংলাদেশের যে এই যে সরকার, ইউনূসের অবৈধ সরকার এবং তার নষ্টপ্রদেষ্টারা কি করতে চাইছে বাংলাদেশটা নিয়ে তারা নিজেরাই জানে না। তারা লেখক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারক কেউ তাদের হাত থেকে পার পাচ্ছে না। যাকে ধরে পাচ্ছে তাকে ধরে চালান। এখন যারা সমালোচক, যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, যারা সমালোচক, এই কলিমুল্লাহ সাহেব, আমাদের মঞ্জুর আলম পান্না সহ আরো অনেক মানুষ, শত শত, আমার তো আর নাম মনে নেই এত, কিন্তু তাদের যে এই হেনস্থা, এটা কিন্তু উনি বরদাস্ত করতে পারছেন না। উনি তো দেশে ফিরবেন, দেশে ফিরে যত মামলা 5 তারিখের পর হয়েছে, 5 আগস্ট 2024 পর হয়েছে, সব মামলাকে তিনি খারিজ করে দেবেন। এখন দুটো ব্যাপার সামনে এসে দাঁড়িয়েছে, এক, তিনি নির্বাচনের মাধ্যমে থাকবেন নাকি সরাসরি এই সরকারকে উৎখাত করে প্রধানমন্ত্রী হিসেবে তিনি বহাল হবেন। তা এখনো পর্যন্ত তার যা ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসব, যাতে কেউ না বলতে পারে বিশ্বের যে আমি আবার জোর করে ক্ষমতায় বসেছি। মানুষ যদি আমায় পছন্দ করে তাহলে আমায় ভোট দেবে, মানুষ যদি আমায় অপছন্দ করে তাহলে আমায় ভোট দেবে না। যদি ভোট দেয় তাহলে আমি সঙ্গে সঙ্গে এই সমস্ত যাদের অপরাধ হয়েছে তাদের সমস্ত সবাইকে আমি ছাড়ব। আর অন্তর্বর্তী সরকার যদি একটা তৈরি হয়, সে সরকারটা হবে কোনো বিশ্বাসভাজন লোক, মানে ওদের লোককে দিয়ে হবে না। আর বিএনপির তো আসার তো
ছেড়েই দিন। বিএনপিকে ভারত কোনোদিন স্বীকার করবে না। আর বিএনপি যেদিন ক্ষমতার জন্য লাফালাফি করে বিএনপি যেদিনকে গদিতে বসার চেষ্টা করবে, সেদিনকে ভারত একেবারে ধুলিস্যাৎ করে দেবে। এইটা একদম মানে বুক ঠুকাই বলতে পারি যা ভেতরে আলোচনা হচ্ছে। এখন সব আলোচনা তো আর জানা যায় না, সবকিছু বলাও যায় না, অনেক রকম ব্যাপার আছে। তার এই ইচ্ছা অনিচ্ছা এর উপরে ভারত সরকার কোনো রকম জোর খাটাচ্ছে না। তিনি কি করবেন, তার দেশ, তিনি কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা একান্তভাবে তাকেই নিতে হবে। হ্যাঁ, তিনি আমাদের এখানে আশ্রয়ে আছেন, তিনি নিরাপদে আছেন, আমরা চাই তিনি আরো নিরাপদে থাকুন। একই সঙ্গে আমরা চাই যে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বাস করুন। এই যে 15 বছর আগে, মানে গত 15 বছর ধরে উনি যে শাসন করে এসছেন, সেই সময়ের অনেক কুকীর্তি হয়েছে, সেটা উনিও মেনে নিয়েছেন। অনেক কুকীর্তি হয়েছে ওনাকে না জানি, ওনাকে আড়ালে রেখে। এখন যে যারা কুকীর্তি করেছিল তারা কিন্তু আর, তাদেরকে আর নেতৃত্বের জায়গায় আপনারা দেখতে পাবেন না, কাউকে না। এরা যে সমস্ত সব লাটায় সুতো কাটা হয়ে গেছে, যারা যারা ছিল। ওই 264 জনের যে একটা তালিকা তৈরি হয়েছে না, ওই তালিকায় 1 থেকে 264 অব্দি সব হচ্ছে 2 নম্বর লোকের তালিকা। এই 264 জন, তাদের মধ্যে ছোট বড় মেজ কচি সব নেতা রয়েছে। এবারেতে যদি মানে উনি প্রধানমন্ত্রী হয়ে ফেরেন, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এই সমস্ত নেতাদের নিয়ে তাকে আবার পার্লামেন্ট করতে হবে। পার্লামেন্ট করা মানে আবার একটা সমস্যার সৃষ্টি করা। উনি ওই জন্য চাইছেন যে না, আমি আর এই পুরনো পার্লামেন্টে যারা সদস্য ছিল আমি তাদেরকে নিয়ে আর মানে আমি সমস্যা বাড়াবো না। ফলে সব থেকে সেফ হচ্ছে যে নতুন করে নির্বাচনে যাও, নির্বাচনে গিয়ে নতুন লোককে তুলে আনো, যেটা ভারত বলেছে মাঠ পর্যায়ের লোক থেকে আপনারা তুলে আনুন, যারা সত্যিকারের মুক্তিযুদ্ধটাকে ধারণ করে। এই যে কখনো 71কে বিক্রি হচ্ছে, কখনো 24কে বিক্রি হচ্ছে, এখন তো বিক্রি করার পালা চলছে। যে যেরকম ভাবে পারছে বাংলাদেশকে বিক্রি করছে। পাকিস্তানের সঙ্গে এত বন্ধুত্ব হচ্ছে, একেবারে ভিসা ওপেন করে দেওয়া হয়েছে, বিস্তর যাওয়া আসা হচ্ছে। এখন সমস্ত ক্যান্টনমেন্টগুলোতে সমস্ত একেবারে ISI এর চড়েদের ভরে গিয়েছে। এখন সেগুলোর ব্যবস্থা ভারত যা করার, ভারত বলেছে আমরা করে নেবো, আপনাকে চিন্তা করতে হবে না, এগুলো আমরা করে নেবো। আর রইল পড়ে এবার ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস, এরা দুজনেই হচ্ছে একেবারে গদ্দারের শিরোমণি। এরা বাংলাদেশের শত্রু, এরা বাংলাদেশের বন্ধু নয়। এরা কোন রকমের টাকা কামাতে এসছে, টাকা কামিয়ে এরা বাইরে পালাবার চেষ্টা করবে। এদেরকে আটকানোর জন্য ভারতবর্ষ জাল বিছিয়ে রেখে দিয়েছে। এদের একটাও পালাতে পারবে না, সব কটা জালে ধরা পড়বে। হ্যাঁ, 31শে আগস্ট কিন্তু চলে গিয়েছে, মাথায় রাখবেন। 31শে আগস্ট চলে গিয়ে ডেডলাইন ছিল, সেটা কিন্তু চলে গিয়েছে। এরা মনে করেছে যে এভাবেই হয়তো চলে যাবে। গতকালকে একটা ঘটনা ঘটেছে। গতকালকে এই যে কাকলি ম্যাডামকে হঠাৎ তার মেয়ে স্কুল থেকে তাকে তুলে নিয়ে গেল। তার মেয়েটা স্কুল থেকে কি করে আসবে সে ব্যাপারে তাদের কোনো হুঁশ নেই। তারা বাড়ি থেকে অ্যারেস্ট করলো না, মেয়ের স্কুলে গেছে। উনি মেয়ের স্কুলে গেছে, মেয়েকে বাড়িতে পৌঁছে নিয়ে আসবেন বলে পৌঁছে দিয়ে তিনি হয়তো অন্য কোনো কাজে যাবেন, বাড়ি অব্দি পৌঁছায় দেয়নি। এদের এত ভয় কিসের? ভারত সরকার ওনাকে বলেছে যে দেখুন, আপনার দেশের লোক কিন্তু এবার জেগেছে, তারা দলে দলে পথে নামছে। এই সময়ে আর কটা দিন আপনি একটু অপেক্ষা করে যান। এরা কিন্তু আরো তীব্র ঝড় তুলবে। সঙ্গে সঙ্গে যারা খেটে খাওয়া মানুষ, আমি যেটা বারবার বলে আসছি,
সে ভারতবর্ষও কিন্তু একই কথা, ভারতবর্ষের টপ কূটনীতিক তারা একই কথা বলছে, তারাও কিন্তু এদের হাত ধরে মাঠে নেমে আসবে। তখন এই ইউনূস আর তার এই যে পরিষদ, তাদের কিন্তু আর কথা বলার জায়গা থাকবে না। তারা তখন পালাবার চেষ্টা করবে। সেই পালানোর চেষ্টা যারা করবে তাদেরকে কপাকাপ করে ধরা হবে। আর এই এখন যারা অ্যারেস্ট ফ্যারেস্ট হচ্ছেন তাদের পরিবার নিশ্চিন্তে থাকুন। খুব শিগগিরই হয়তো সেপ্টেম্বরের মধ্যে, হয়তো পরে অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইক নাগাদ তারা যে যার ঘরে ফিরে যাবেন, সেরকম ব্যবস্থাও করা হবে। মানে টোটালি যে একটা অব্যবস্থা একটা চলছে, সেই অব্যবস্থাটাকে নিরসন করার দিকে ধীরে ধীরে তিনটে দেশ একত্রে কাজ করবে। সেটা তিনটে দেশের একত্রে কাজ করার ব্যাপারে পুরো ব্যাপারটা লিয়াজও করছেন আমাদের এনএসএ অজিত দোভাল। আর তার যে কাজকর্ম এবং আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের কাজকর্ম নিয়ে কোনো মানে খুঁত ধরতে আপনি পারবেন না। তারা নিখুঁতভাবে একদম কাজ করে যান। সুতরাং তাদের যে জাল বেছানোর আছে, সেই জাল তারা বিছিয়ে ফেলেছেন। আপাতত এই জাল ছিঁড়ে কেউ পালাতে পারবে না, সব বাংলাদেশে আটক থাকবে। সেখান থেকে তাদের ওই যে বলেছিলাম, বহু আগে আমি বলেছিলাম, ওই যে একটা কোর্ট করেছে না, হ্যাঁ, একটা ক্রিমিনাল কনস্পিরেসির একটা কোর্ট করেছে, ওই কোর্টেই ওদের বিচার হবে, ওই ফাঁসির দড়িতেই ওরা ঝুলবে। এটা আমি বহুদিন আগে বলেছিলাম। আমি তো বহুদিন আগে বলি, তা এখন তারপরে অনেক কথাগুলো মেলে, আর যখন বলি তখন লোকে বলে গুজববাজ। এখন লেখাটা একটু কমেছে এই কারণে যে আমি যেভাবে বলেছিলাম কাজগুলো কিন্তু সেইভাবে আস্তে আস্তে হচ্ছে। ফলে যখন দেখছে যে না, মানুষটা আগে বলেছিল, এখন তো সত্যি আস্তে আস্তে হচ্ছে, ফলে ওই গুজববাজ কথাটা লেখার একেবারে কমে গেছে বলবো না, কমেছে, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি। আর তা মানে যারা করছে তাদেরও আমি বুঝি, আর যারা দর্শক কমেন্ট পড়লে তারাও বুঝে যান। ফলে এটা নিয়ে আমি খুব একটা টেনশন করি না, কারণ এখন আমি ওগুলোর ঊর্ধ্বে উঠে গিয়েছি। গালাগাল করবি, গালাগাল কর, কতদিন করবি, তারপরে তো সেই তো জাল ছিঁড়ে পালাবি, পুকুর ছেড়ে তো পালাতে পারবি না। একটা কথা আছে হিন্দিতে, জানেন তো, হিন্দিতে কথাটা হচ্ছে, ইনসান কো ইতনা মত ডরাও কে উসকা ডর খতম হয়ে যায়। মানে মানুষকে এতটা ভয় দেখিও না যে তার ভয়ই শেষ হয়ে যায়। আর ভয় যদি শেষ হয়ে যায়, মানুষের মৃত্যু ভয় হচ্ছে সব থেকে বড় ভয়। মৃত্যু ভয় যার যে নেই, সে কিন্তু মারাত্মক। আর সব থেকে বেশি মরবে হচ্ছে এই ডক্টর ইউনূস, ওয়াকার আর এই অধ্যাপক, এই তিনজন। আর বাকি চ্যাংড়াগুলো যেগুলো আছে সেগুলো তো আছেই। আচ্ছা করে পিছন দিকে যখন ডান্ডা পড়বে তখন সব ছিঁড়ে হয়ে যাবে, রাজনীতি একেবারে জানলা দিয়ে বেরিয়ে চলে যাবে। আপনাদের এতদিনকার সমস্যা, এতদিনকার আপনাদের লুকিয়ে পালিয়ে খেয়ে না খেয়ে আপনার বেঁচে থাকা, সেই দিন শেষ হয়ে আসছে। আবার যদি যখন সরকারে যদি উনি বসেন, আপনারা যদি ক্ষমতা দেন, তাহলে আবার আপনারা আগামী 15-20